প্রধানমন্ত্রী তারেক রহমানকে সফরের আমন্ত্রণ জানিয়েছে ভারত, জানালেন জয়সওয়াল। মোদির সাথে রাষ্ট্রদূতের সাক্ষাৎ। আগুন দিচ্ছে, ওদের বাড়ি ঘর আছে না, আমরা বসে থাকার সময় নেই। আমাদের বাড়ি ঘরে আগুন দিচ্ছে, ওদের বাড়ি ঘরে আগুন। বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠান পোড়ানোর নির্দেশ দেন শেখ হাসিনা। প্রধানের সফর স্বাভাবিক চোখেই দেখছে ঢাকা। যিনি এসছেন, প্রধান এসছেন, এটা নিয়ে প্রচুর স্পেকুলেশন দেখছি। তিনি চায়না থেকে ঢাকায় এসছেন, সো এটা তার এক ধরনের সফর। দীর্ঘ বিরতির পর ভারতীয় পর্যটন ভিসা চালু। কলকাতার নিউ মার্কেটে বাড়ছে পর্যটকের আনাগোনা। বিভিন্ন পথে কলকাতামুখী বাংলাদেশিরা। স্বাগত প্রবাসী সংবাদের সঙ্গে আছি মেহিরুন নেসা মেঘলা। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে দ্বিপাক্ষিক সফর ও ব্রিক্স সম্মেলনে অংশগ্রহণের আমন্ত্রণ জানিয়েছে ভারত। মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেন পররাষ্ট্র বিষয়ক মুখপাত্র রণধীর জয়সওয়াল। তিনি জানান, শেখ হাসিনাকে প্রত্যর্পণে ঢাকার আনুষ্ঠানিক অনুরোধ পেয়েছে দিল্লি। ওসমান হাদি হত্যা মামলার সন্দেহভাজনদের হস্তান্তর নিয়ে আইনি প্রক্রিয়া ও তদন্ত চলছে বলেও জানান রণধীর জয়সওয়াল। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পরপরই প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হয়েছিল। পাশাপাশি বিমস্টেকের বর্তমান সভাপতি হিসেবে আগামী সেপ্টেম্বরে দিল্লিতে অনুষ্ঠেয় 18তম ব্রিক্স শীর্ষ সম্মেলনের আউটরিচ সেশনে অংশ নিতে পৃথক আমন্ত্রণও পাঠানো হয়েছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকের বিস্তারিত তুলে ধরতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত দিল্লির হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। মঙ্গলবার দিল্লিতে দুজনের এই সাক্ষাৎ হয়েছে। সম্প্রতি ঢাকায় তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ত্রিবেদী। সেই বৈঠকের বিষয়বস্তু ও দ্বিপাক্ষিক আলোচনার অগ্রগতি নরেন্দ্র মোদীকে অবহিত করতে যান তিনি। ধারণা করা হচ্ছে, সাক্ষাতে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন ও স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন ইস্যু এবং আগামী দিনের কূটনৈতিক রূপরেখা নিয়ে আলোচনা হয়েছে। দুদেশের সম্পর্ক জোরদারে এই আলোচনা একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। জুলাই অভ্যুত্থানের সময় আন্দোলনকারীদের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগুন দেওয়ার নির্দেশ দিয়েছিলেন বলে ট্রাইব্যুনালকে জানিয়েছে প্রসিকিউশন। প্রমাণ হিসেবে ট্রাইব্যুনালে শেখ হাসিনার সাথে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের একটি অডিও ফোনালাপ উপস্থাপন করা হয়েছে। জুলাই আন্দোলন দমনে ফোনে একের পর এক যে নির্দেশনা দিয়েছিলেন ওবায়দুল কাদের, সম্প্রতি ট্রাইব্যুনালে দাখিল করা তার বিভিন্ন কল রেকর্ড তা প্রমাণ করে। কখনো টিভি চ্যানেল বন্ধ করতে বলা, কখনো নেট স্লো করে দিতে বলা থেকে আন্দোলনকারীদের মারারও নির্দেশ দেন তিনি। প্রত্যেকটা এমপিকে ডাকো, খবর দাও, প্রত্যেক এলাকার পরিষদ দিতে হবে। জি না, ওই যে তোমার সেতু ভবনে আবার আগুন লাগাচ্ছে। তবে এবার ট্রাইব্যুনালে যে অডিও শোনানো হয়েছে তাতে জুলাই আন্দোলনের সময় আন্দোলনকারীদের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে পাল্টা আগুন দেওয়ার নির্দেশ দিয়েছেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওরা আগুন দিচ্ছে, ওদের বাড়ি ঘর আছে না, আমরা বসে থাকার সময় নেই। আমাদের বাড়ি ঘরে আগুন দিচ্ছে, ওদের বাড়ি ঘরে আগুন। ওদের ব্যবসা প্রতিষ্ঠান কি কি আছে খুঁজে বের করুন। আন্দোলনকারীদের ওপর সহিংসতার দায় চাপানোর কথাও উঠে এসেছে এই ফোনালাপে। সেই সাথে হাসান মাহমুদের সাথে শেখ হাসিনার কথোপকথনেও উঠে আসে আন্দোলন দমানোর প্রসঙ্গ। ওরা কিন্তু এই সব জায়গায় আবার তৈরি হচ্ছে আর শুধু আগুন দিয়ে পোড়াতে সব। বুঝছো? জি আপা, আপনি কাদের ব্যাগে যেভাবে নির্দেশ না সব আমাদের লোক থাকতে হবে। তো আগুন দিয়ে পোড়াবে, তো ওদের বাড়ি গাড়ি আছে, অন্য কিছু করে লাগবে, তোরা পোড়াবি আর আমরা পোড়াবো। রাইট, এটাই ঠিক পড়তাই। প্রসিকিউশন বলছে, ওবায়দুল কাদের, আরাফাত, যুবলীগ, ছাত্রলীগের শীর্ষ নেতা সহ 7 জনের মামলার বিচার একেবারে শেষ পর্যায়ে। সাবেক সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ 7 জনের বিরুদ্ধে জুলাই গণঅভ্যুত্থান চলাকালে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে যে মামলাটি চলছে, দীর্ঘ 4 দিন ধরে সেই মামলার যুক্তিতর্ক উপস্থাপন করছি আমরা প্রসিকিউশনের পক্ষ থেকে। আমরা এই মামলার প্রত্যেকটি আসামির বিরুদ্ধে সন্দেহাতীতভাবে এই মামলা প্রমাণ করতে সক্ষম হয়েছে এবং আমরা মনে করি যে এই ট্রাইব্যুনাল এই সাক্ষ্যের ভিত্তিতে প্রত্যেকটি আসামিকে সর্বোচ্চ শাস্তি প্রদান। এ পর্যন্ত জুলাই আন্দোলনে মানবতা বিরোধী অপরাধের 6টি মামলার রায় হয়েছে ট্রাইব্যুনালে। আরও বেশ কয়েকটির শুনানি শেষ পর্যায়ে। মাহমুদ হাসান, নিউজ 24, ঢাকা।
ভারতের গোয়েন্দা সংস্থার প্রধানের ঢাকা সফর দুদেশের মধ্যে স্বাভাবিক কার্যক্রমের অংশ। এটা নিয়ে জল্পনার কিছু নেই বলেছেন প্রধানমন্ত্রী তথ্য উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান। বলেন, দণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে সংবাদ সম্মেলন করতে দেয়ায় ভারতকে কঠোর বার্তা দিয়েছে বাংলাদেশ। তবে শেখ হাসিনা ফিরলে পূর্ণ নিরাপত্তার সঙ্গে বিচারের মুখোমুখি করা হবে। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি। ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং প্রধান পরাগ জৈন সহ ৩ গোয়েন্দা কর্মকর্তা সম্প্রতি ঢাকা সফর করেন। জানা গেছে, সফরকালে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ ও প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এ.কে.এম. শামসুল ইসলামের সঙ্গে বৈঠক করেন প্রধান। তাই পূর্ব নির্ধারিত হলেও আরও কারণেই এই সফর ঘিরে বাড়তি কৌতূহল আছে জনমনে। তবে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান বলছেন, প্রধানের ঢাকা সফর স্বাভাবিক কার্যক্রমের অংশ। এটা নিয়ে জল্পনা কল্পনার কোনো অবকাশ নেই। সচিবালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে তিনি বলেন, দুই দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা নিশ্চিতে এমন সফর নতুন কিছু না। রয়ের যিনি এসছেন, প্রধান এসছেন, এটা নিয়ে প্রচুর স্পেকুলেশন দেখছি। তিনি চায়না থেকে ঢাকায় এসছেন। সো এটা তার এক ধরনের সফর এবং আমাদের যে কাউন্টার পার্ট আছে তার সাথে বসবেন। এটা নিয়ে মনে হয় না সরকার যদি মনে করে সেই সফরের পর সেখানে কোনো একটা স্টেটমেন্ট সরকারের দিক থেকে হয়তো দেওয়া হবে, কিন্তু এটা নিয়ে স্পেকুলেশনের কিছু নেই। মানে অনেকে এমন ভাবে করছেন যে গোপন, মানে সবাই সব জানেন, পত্রিকায় সব চলে আসলো, কিন্তু এরকম কথা লিখছেন। একদিন আগে ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদীর সাথে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠকে শেখ হাসিনার সংবাদ সম্মেলনের বিষয়টি আলোচনা হয়। একজন দণ্ডপ্রাপ্ত আসামিকে সংবাদ সম্মেলন করতে দেয়া ভারতের ঠিক হয়নি স্পষ্ট করে ভারতকে এমন বার্তা দেয়া হয়েছে। মৃত্যুদণ্ডপ্রাপ্ত একজন আসামিকে ফেরত চাই, আমরা তাকে দেশে এনে আইনের আওতায় আনতে চাই। সেটা তো হচ্ছেই না। তিনি সেখানে বসে মাঝে মাঝে নিজেদের সাথে করছেন। এবার যেটা সবচেয়ে বড় ব্যাপার হলো সেটা হচ্ছে তিনি রীতিমতো সংবাদ সম্মেলন করলেন। এই ব্যাপারগুলোকে ভারতের মানে আন্তরিকভাবে নিতে হবে যে বাংলাদেশের সাথে ভবিষ্যৎ সম্পর্ক কিরকম হবে, কিভাবে হবে সেটার ব্যাপারে। সো এই বার্তাটা স্ট্রংলি দেয়া হয়েছে, এতে কোনো সন্দেহ নাই। সূক্ষ্ম বিচার বিশ্লেষণ চলছে সরকারের 180 দিনের কার্যক্রম নিয়ে। এ নিয়ে প্রধানমন্ত্রীর জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সম্ভাবনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর এই তথ্য উপদেষ্টা। 180 দিন পূর্তি উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী জাতিকে অ্যাড্রেস করবেন এরকম একটা সম্ভাবনা আছে এবং সেটা বেশি আছে, সম্ভবত সেটা করতে যাচ্ছেন। শানাজি ইয়াসমিন, নিউজ 24, ঢাকা। আবারও চিরচেনা রূপে ফিরতে শুরু করেছে কলকাতার নিউ মার্কেট। দীর্ঘ বিরতির পর ভারতীয় পর্যটন ভিসা চালু হওয়ায় ধীরে ধীরে বাড়ছে বাংলাদেশি পর্যটকের আনাগোনা। পাশাপাশি চিকিৎসা ভিসা দেওয়ার সংখ্যা বাড়ায় পেট্রোপোল সীমান্ত সহ বিভিন্ন পথে কলকাতামুখী হচ্ছেন বাংলাদেশিরা। কলকাতা থেকে ভাস্কর সর্দারের পাঠানো তথ্যচিত্রের এক্সট্রা রিপোর্ট। দীর্ঘ প্রায় 2 বছর বন্ধ থাকার পর বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতের ভ্রমণ ভিসা ফের চালু হয়েছে। পাশাপাশি উল্লেখযোগ্যভাবে বেড়েছে মেডিকেল ভিসা অনুমোদনের সংখ্যাও। আর তারই প্রভাব পড়তে শুরু করেছে কলকাতার মিনি বাংলাদেশ হিসেবে পরিচিত নিউ মার্কেট ও তার আশপাশের এলাকায়। বেনাপোল পেট্রাপোল সীমান্তের পরিসংখ্যান অনুযায়ী 1.5 থেকে 2 সপ্তাহ আগেও স্থল সীমান্ত দিয়ে প্রতিদিন গড়ে প্রায় যাত্রী যাতায়াত 1200-র মধ্যে থাকলেও বর্তমানে সে সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় 2500-তে। এর সঙ্গে অন্যান্য স্থলবন্দর ও বিমানপথ মিলিয়ে প্রতিদিন ভারতে আসা বাংলাদেশি পর্যটকের সংখ্যা আনুমানিক 5000-এর কিছু বেশি। তবে 2 বছর আগেও বিভিন্ন পোর্ট মিলিয়ে 12,000 মানুষ যাতায়াত করতেন। ব্যবসায়ীরা বা এখানে যা হোটেলের মালিক আছে, ওনার আছে, তারা মোটামুটি আগের থেকে অনেকটা আন্তরিক। ব্যবসায়ীরা বলছেন পরিস্থিতি এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি। বাংলাদেশ থেকে চিকিৎসার জন্য অনেকেই সরাসরি চেন্নাই, দিল্লি কিংবা মুম্বাই চলে যাচ্ছেন। ফলে কলকাতায় বাংলাদেশি রোগী ও পর্যটকদের আনাগোনা এখনো প্রত্যাশার তুলনায় কম। আগের তুলনায় একটু বেড়েছে। 1.5-2 সপ্তাহ আগে যেরকম ছিল তার থেকে এখন তুলনামূলক বেড়েছে, কিন্তু আশানুরূপ এখনো হয়নি। অনেকটাই মানে মার্জিনটা অনেকটাই ভালো কম্পেয়ার টু 1-1.5 মাস আগে যেটা ছিল। তবে চলতি বছরের সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে পরিস্থিতি আরো উন্নতি হবে বলে আশা করছেন তারা। আশা খুব শিগগিরই ফিরবে পুরনো ছন্দ। স্কুল ছুটি হলো, আশা করি পুজোর আগে বাড়বে। দুই দেশের মানুষের মধ্যে যোগাযোগ আরো বাড়বে বলে আশাবাদী স্থানীয়রা। আমাদের ট্যুরিস্ট ভিসাটা যদি
আরো খুব ইজি করে দেয়, তাহলে বাংলাদেশের মানুষ কলকাতা আসতে পারবে। এতে দুই দেশের সম্পৃক্ততা আর একটু ভালো হবে। দুই দেশের সম্পর্ক শীতলতা কাটিয়ে আবার উষ্ণতা ফিরবে বলে প্রত্যাশা করছেন বাংলাদেশি পর্যটকরাও। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন বিরোধী অভিযানের অংশ হিসেবে 1,75,000-এর বেশি বিদেশি নাগরিকের ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর। পররাষ্ট্র মন্ত্রণালয় প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভিসা লঙ্ঘন, জালিয়াতি, সহিংসতার আহ্বান এবং জাতীয় নিরাপত্তার জন্য অন্যান্য হুমকির পাশাপাশি অপরাধমূলক কর্মকাণ্ড সংক্রান্ত আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে সংঘর্ষের কারণেই বেশিরভাগ ভিসা বাতিল করা হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ধারাবাহিক যাচাই বাছাই কার্যক্রমের ফলস্বরূপ এসব পদক্ষেপ নেওয়া হয়েছে। এর মূল লক্ষ্য হল ভিসাধারীরা যাতে তাদের ভিসার শর্তাবলী মেনে চলেন এবং আমেরিকানদের যাতে বিপদে না ফেলেন সেটি নিশ্চিত করা। অস্ট্রেলিয়ার সিডনিতে জুলাই গণ অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অস্ট্রেলিয়া বিএনপির উদ্যোগে অনুষ্ঠানের আয়োজন করা হয়। রায়হান হাসনাতের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন কমিটির আহ্বায়ক তারেক ইসলাম। সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপি অস্ট্রেলিয়ার প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা এনামুল হক ভূঁইয়া। প্রধান বক্তা ছিলেন মনিরুল হক জর্জ। এ সময় বক্তারা জুলাই আন্দোলনে প্রবাসী বাংলাদেশিদের ভূমিকার কথা তুলে ধরেন। শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। সৌদি আরবে বাংলাদেশি মালিকানাধীন একটি প্রতিষ্ঠান আধুনিক প্রযুক্তিতে বর্জ্য প্লাস্টিককে রূপ দিচ্ছে পুনর্ব্যবহারযোগ্য কাঁচামালে। তৈরি হচ্ছে প্লাস্টিক দানা, আর এসব দানা থেকে তৈরি পরিবেশ বান্ধব নানা পণ্য যাচ্ছে স্থানীয় ও আন্তর্জাতিক বাজারে। এতে পরিবেশ সুরক্ষার পাশাপাশি তৈরি হচ্ছে কর্মসংস্থানের সুযোগ। সৌদি আরব থেকে মোহাম্মদ ফিরোজের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। প্লাস্টিক বর্জ্য, অথচ সেখানে এই সম্ভাবনার নতুন গল্প। মরুর দেশ সৌদি আরবে প্লাস্টিক বর্জ্যকে সম্পদে রূপান্তর করেছে বাংলাদেশি মালিকানাধীন একটি প্রতিষ্ঠান। আধুনিক প্রযুক্তিতে ব্যবহৃত প্লাস্টিক সংগ্রহ ও প্রক্রিয়াজাত করে তৈরি হচ্ছে পুনর্ব্যবহারযোগ্য প্লাস্টিক দানা। এই কাঁচামাল থেকেই তৈরি হচ্ছে শপিং ব্যাগ, টেবিল কভার সহ নানা পণ্য। হাসপাতালের জন্য উৎপাদন করা হচ্ছে বিশেষ বায়োহ্যাজার্ড গার্বেজ ব্যাগও। স্থানীয় বাজারের চাহিদা মেটানোর পাশাপাশি এসব পণ্য যাচ্ছে আন্তর্জাতিক বাজারেও। আমাদের বাঙালিরা প্রচুর কাজ করে, আর কোনো কিনা ফাঁকিবাজি করে না। আমাদের সবচেয়ে বড় প্রোডাক্ট হচ্ছে ট্রাশ ব্যাগগুলা, যেগুলো আমরা র মেটেরিয়ালস তৈরি করি, ওখান থেকে ফিনিশ গুড তৈরি করে পুরো মার্কেটে মার্কেটিং করি। সৌদি আরবে বাংলাদেশি উদ্যোক্তার এমন পরিবেশ বান্ধব উদ্যোগের প্রশংসা করেন জেদ্দায় নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল মোহাম্মদ সাখাওয়াত হোসেন। এখানে রিসাইকেলের মাধ্যমে তারা যে আবার র ম্যাটেরিয়ালস প্রস্তুত করছেন, এতে আমাদের শুধু বাংলাদেশের ব্যাপক পরিচিতিই নয়, যেটা বাণিজ্য ক্ষেত্রে, পাশাপাশি যেটা করছেন ওনারা এখানে রপ্তানি করছেন এবং পরবর্তীতে বাংলাদেশেরও প্রয়োজন অনুযায়ী বায়োডিগ্রেডেবল নন ওভেন প্রোডাক্ট তারা এখান থেকে বাংলাদেশে ইম্পোর্ট করতে চান। প্রবাসী বাংলাদেশিদের এমন উদ্যোগে অন্তত 500 মানুষের কর্মসংস্থান তৈরি হয়েছে। তুলে ধরেছে সৌদি আরবের বাজারে বাংলাদেশি উদ্যোক্তাদের সক্ষমতাও, পাশাপাশি দেশের অর্থনীতি ও বৈদেশিক মুদ্রা অর্জনেও রাখছে গুরুত্বপূর্ণ ভূমিকা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। জ্বালানি তেলের অবৈধ ব্যবসা থামাতে পরিশোধিত তেল আমদানি ও বিপণনে বেসরকারি উদ্যোগের সিদ্ধান্ত নিয়েছে সরকার। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু জানিয়েছে, জ্বালানি তেল আমদানি বেসরকারি খাতে দেয়া হবে। রাজধানীতে এফইআরবির সেমিনারে এসব কথা জানান তিনি। বছরের শুরুতে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের যুদ্ধের উত্তাপ টের পাওয়া যায় বাংলাদেশের জ্বালানির বাজারে। তেলের পাম্পে জ্বালানির জন্য শুরু হয় হাহাকার, বাড়ে কালোবাজারিদের দৌরাত্ম্য। এমন বাস্তবতায় জ্বালানি তেল আমদানি আর বিপণন ব্যবস্থায় পরিবর্তন আনার সিদ্ধান্ত নেয় সরকার। এর ফলে নিরবিচ্ছিন্ন জ্বালানির সরবরাহ নিশ্চিত হবে, চাপ কমবে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসির ওপর, এমনটি মনে করছে সরকার। ঢাকায় এফইআরবি আয়োজিত জ্বালানি খাতের সংকট, সম্ভাবনা এবং উত্তরণের উপায় শীর্ষক সেমিনারে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, জনগণের ভোগান্তি কমিয়ে সামগ্রিক অর্থনীতি চাঙ্গা করতে জ্বালানি খাতে বেসরকারি বিনিয়োগ খুবই দরকার। দেখা গেল যে
ব্ল্যাক মার্কেটিং শুরু হলো। এইটা দেখে আমি মাননীয় প্রধানমন্ত্রীকে সাথে আলাপ করলাম যে আমরা তেলের ব্যবসাটা প্রাইভেটে দিয়ে দিই। অলরেডি প্রাইভেট থেকে আমরা তেল কিনি, এই যে কম্প্রেস করে অকটেন পেট্রোল বিক্রি করে কিছু কোম্পানি, তাদের কাছে আমরা কিনি। তো যদি ওইটা হইতে পারে তা আমরা সব ওদেরকেও দিয়ে দিই না কেন? থাকুক দেশে দুইটা পেট্রোল পাম্প থাকুক, একটা পদ্মা মেঘনা যমুনার থাকুক, একটা বেসরকারি থাকুক, যেমন ইন্ডিয়াতে আছে ইন্ডিয়ান অয়েল আর রিলায়েন্স। সেমিনারে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী বলেন, দেশে জ্বালানি ও বিদ্যুতের চাহিদার সঙ্গে সরবরাহের ঘাটতি আছে। তিনি জানান, এর দীর্ঘমেয়াদী সমাধান দিতে কাজ করছে সরকার। এই সমস্যার দায় আমাদের না, এ কথা বলেও পার পাবার কোনো সুযোগ নেই, কারণ বাংলাদেশের জনগণ ভোট দিয়ে এই সরকারকে নির্বাচিত করেছেন। তাই কথা শুরুতেই যারা জ্বালানি সংকট কিংবা বিদ্যুৎ সংকটে প্রতি মুহূর্তে ভুগছেন, বর্তমান সরকারের পক্ষ থেকে, আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে আন্তরিকভাবে তাদের কাছে দুঃখ প্রকাশ করছি। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী বিদেশিদের সব ধরনের সহযোগিতা করবে সরকার, জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ এমচেমের প্রতিনিধি দলের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এই আশ্বাস দেন তিনি। মঙ্গলবার সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এই সাক্ষাৎ হয়। সংগঠনটির নেতারা প্রধানমন্ত্রীকে জানান, বাংলাদেশে আরও মার্কিন বিনিয়োগ আকর্ষণ ও দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে কাজ করছেন তারা। রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থীকে জানা যাবে বৃহস্পতিবার, জানিয়েছেন সরকার দলীয় চিফ হুইপ। আর বিরোধী দলীয় চিফ হুইপ বলেছেন, গণতন্ত্রের স্বার্থে তারা এই নির্বাচনে অংশ নিচ্ছেন। মঙ্গলবার সকালে ভারপ্রাপ্ত স্পিকার ও সিইসির সঙ্গে বৈঠক করেন তারা। এদিকে ইসি সচিব জানান, স্বচ্ছতা নিশ্চিতে ভোট গ্রহণ সরাসরি সম্প্রচার করা হবে। এরই মধ্যে নির্বাচন সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়েছে। রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে সংসদ ভবনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ভারপ্রাপ্ত স্পিকার ও প্রধান নির্বাচন কমিশনারের সভা। আলোচনা হয় ভোট গ্রহণ, তফসিল ও প্রার্থী মনোনয়ন নিয়ে। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হন সরকার দলীয় চিফ হুইপ। জানান, সরকারি দলের প্রার্থী কে হচ্ছেন জানা যাবে বৃহস্পতিবার। 18 তারিখে আসবে, তারপরে আমরা নির্বাচন করব। আপনারা ইতিমধ্যে জেনেছেন আমাদের বিএনপি দলীয় প্রার্থী আমরা এখনো সিদ্ধান্ত ফাইনাল করিনি। মাননীয় প্রধানমন্ত্রী তিনি ঘোষণা করবেন। যেদিন নির্বাচন হবে, মানে আমাদের মনোনয়নপত্র যেদিন জমা দেবে, দাখিল হবে, দাখিলের সময় আমরা সবাই জানব। বিরোধী দলীয় চিফ হুইপ বলেন, গণতন্ত্রের স্বার্থে ভোটে অংশ নিচ্ছেন তারা। নির্বাচন হচ্ছে, আমরা এটা বিনা কন্টেস্টে এই জন্য দিতে চাই না। আমরা সে কারণে বিরোধী দলের জায়গা থেকে সেখানে প্রার্থী দিয়েছি এবং আজকের মিটিংয়েও আলোচনা হয়েছে যাতে সুষ্ঠুভাবে নির্বাচন প্রক্রিয়াটা সম্পন্ন হয়। এদিকে নির্বাচন ভবনে ভোটের প্রক্রিয়ার বিস্তারিত তুলে ধরেন ইসি সচিব। লাইভ টেলিকাস্ট ওখান থেকে করা হবে এবং আপনাদের সংবাদকর্মীদের বোধহয় বসার ব্যবস্থা রাখা হবে। প্রাথমিক ফলাফলটা ওখানে ঘোষণা করা হবে, গেজেটটা করা হবে অফিসে এসে, কেন এখান থেকে গেজেট করার তো ওখানে সুযোগ নাই। ইসি সচিব জানান, নির্বাচনে ভোট দেবেন 349 এমপি। সংসদ কক্ষে ভোট নেওয়া হবে 20 আগস্ট দুপুর 2টা থেকে বিকেল 5টা পর্যন্ত। শিহাব জাহিদ, নিউজ 24, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন বসছে আগামী 27 অগস্ট থেকে। সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এই কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অধিবেশন আহ্বান করেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমদ। সবশেষ গত 15 জুলাই ত্রয়োদশ সংসদের দ্বিতীয় অধিবেশন শেষ হয়। গত 7 জুন শুরু হওয়া ওই অধিবেশন চলে 26 কার্যদিবস। পাশ হয় 10টি সরকারি বিল। রাজধানীর সাভারে হেমায়তপুরের শেমপুর এলাকার 2টি স্থান থেকে 14টি তাজা হাত বোমা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে। পরে আটককৃতর তথ্যের ভিত্তিতে একই এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘেরাও করে পুলিশ। ওই বাড়ি থেকে 9টি বোমা উদ্ধার করা হয়। বাড়ির মালিক ও তার স্ত্রী সন্তানদের হেফাজতে নিয়েছে পুলিশ। মঙ্গলবার রাতে সাভারের হেমায়তপুরে 5টি হাতবোমা সহ সন্দেহভাজন একজনকে আটক করে পুলিশ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বোম ডিসপোজাল ইউনিট ও ফায়ার সার্ভিস। পরে আটককৃত তথ্যের ভিত্তিতে হেমায়তপুরের শ্যামপুরে জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘেরাও করে পুলিশ। পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনার মাধ্যমে এই উদ্ধার কাজ পরিচালনা করা হয়। পরে ওই বাড়ি থেকে 9টি বোমা উদ্ধার করা হয়। বাড়ির মালিক ও তার স্ত্রী সন্তানকে হেফাজতে নেয় পুলিশ।
অবশ্যই তো ভয় করতেছে, তো এলাকার মানুষ সবাই একটা আতঙ্কের ভিতরে আছে। জঙ্গি আস্তানার এর আগে তো কোনোদিন আমরা শুনি না, এই প্রথম আজকে সন্ধ্যার পর থেকে এই কাপদাপ দেখতে আসি। ভয় তো করতেছে বাস, এলে একটা আতঙ্কের মধ্যে। এই বাসায় আজকে 4 দিন ধরে ওনারা ভাড়া আসছে, ঠিক আছে, ওনার ভোটার আইডি কার্ডের ফটো ছবি উনি হয়েছে, বলছে ফ্যামিলি নিয়ে আসবে এখানে। আজকে 4 দিন পরে এই ঘটনা। সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল আলম জানান, ঘটনাস্থল থেকে গান পাউডার সহ বোমা তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। আমাদের হেমায়েতপুর থানা পুলিশ এবং আমার থানা পুলিশের সহায়তায় তা একজনকে আটক করে, তার কাছ থেকে প্রাথমিকভাবে 5টি ককটেল সহ বিস্ফোরক জাতীয় কিছু দ্রব্য উদ্ধার করে। এরপরে সে এই বাড়ির সন্ধান দেয়। নিরাপত্তার স্বার্থে আটককৃতের নাম প্রকাশ করেনি পুলিশ। এই ঘটনার পর শ্যামপুর ও এর আশেপাশের এলাকার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। আর এই ছিল প্রবাসী সংবাদের এখনকার আয়োজনে। আরও সংবাদ ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bd.tv। ধন্যবাদ।